এমন এক গ্রাম যার ভয়ের গল্প আশেপাশের সব গ্রামে ছড়িয়ে আছে। অন্য গ্রামের লোকেরা সূর্য ডোবার পর কেদালি গ্রামটার দিকে যায় না, কারণ গ্রামের সীমানায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। সেখানে নেই কোনো পরিচিত দেবতার মূর্তি, শুধু আছে একটা কালো পাথরের রহস্যময় মূর্তি। গ্রামবাসীরা তাকে বলে অলক্ষ্যদেবের মূর্তি। 100 বছর ধরে তার সামনে জ্বলছে একটি প্রদীপ। সেই প্রদীপ হাওয়া বা অন্য কিছুতে নেবে না, সেটা একমাত্র নেভাতে পারে অলক্ষ্যদেব নিজে। কিন্তু সেটা কারোর উপর দৃষ্টি দিয়ে। গ্রামের লোকেদের বিশ্বাস, প্রদীপ নিভলেই সে জেগে ওঠে। কাকা, একটা কথা বলি। হেয়ালি না করে বলে ফেল। তুমি কি সত্যি বিশ্বাস করো যে এই প্রদীপ নিভলে কোনো বিপদ হবে? তুই কতদিন হলো এই কাজ করছিস? মোটে তো 3 মাস, আমি করছি 40 বছর। কিন্তু তাই বলে সব বিশ্বাস করতে হবে নাকি? সব না, কিন্তু কিছু কিছু ভয়কে সম্মান করতে হয়। কাকা, শুনলে আবার সেই শব্দ? এমন শব্দের মানে আসন্ন কোনো বিপদের আশঙ্কা। মানে? মানে কিছু কিছু রাতে কেউ হেঁটে চলে যায়। কে কে হেঁটে চলে যায়? যে প্রদীপের আলো পছন্দ করে না। কাকা, বলছি তুমি কি তাকে কখনো দেখেছো? বনমালী কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আজ থেকে অনেক বছর আগে আমার সঙ্গে তখন আরেকজন ছিল, ঘনশ্যাম। ও তোর মতো ভূতে বিশ্বাস করতো না, কিন্তু একদিন রাতে এমনই ঝড় উঠেছিল, আমরা দুজনে ঠিক এখানেই বসেছিলাম। হঠাৎ ঘনশ্যাম আমায় বলল, বনমালী, আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তুই এখানে বস। কেন? বাইরে কি জন্য যাবি? দেখছিস না বাইরে কেমন ঝড় উঠেছে? এখন তোর বাইরে যাওয়া ঠিক হবে না। ঘনশ্যাম আমার কথা না শুনে বাইরে চলে যায়, তারপর বেশ কিছুক্ষণ পর আবার চলে আসে। কিন্তু কিন্তু কি? ঘনশ্যামের মুখটা স্পষ্ট হতেই দেখলাম ওর চোখ দুটো পুরো সাদা, আর কি বিভৎস। তারপর? ঘনশ্যাম এসে প্রদীপের সামনে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম যে ও ঘনশ্যাম না। আমি ভয়ের চোটে মন্দিরের ঘন্টা বাজাতে শুরু করি। আর সঙ্গে সঙ্গে ও চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। কিন্তু ঘনশ্যাম কাকার কি হলো? সে তো আজও ফেরেনি। কাকা, শুনলে বাইরে কে যেন হেঁটে চলে গেল? শুনলাম। ওটা কি মানুষের পায়ের শব্দ ছিল? এত রাতে এই ঝড়ের মধ্যে কে যাবে? দাঁড়া, আমি গিয়ে একবার দেখে আসি। আমিও যাব। না, প্রদীপের কাছে একজনকে থাকতে হবে। প্রদীপ ছেড়ে দুজনের একসাথে যাওয়া ঠিক হবে না। তুই বস, আমি এখনই আসছি। মনে রাখিস, সতর্ক থাকবি। বনমালী বেরিয়ে যায়। মন্দিরের ভিতরে নিস্তব্ধতা, শুধু প্রদীপের শিখা কাঁপছে। যত সব বাজে কথা! বুড়ো বয়সে ভীমরতি আমায় ভয় দেখাবে ভেবেছো, তাই না? গজ গজ দরজার দিকে তাকায়।
সেখানে দাঁড়িয়ে আছে বনমালী কাকা। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে 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 কে- কে তুমি? হ্যাঁ, কে 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 ওখানে দাঁড়িয়ে আছো কেন? কে 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 কে- কে তুমি? হঠাৎ কান ঝাঁঝানো শব্দে বিদ্যুৎ গর্জে ওঠে, আর সেই বিদ্যুতের আলোয় গজ স্পষ্ট দেখতে পায়। বনমালী কাকার চোখ দুটো অস্বাভাবিক সাদা। সেই দৃশ্য দেখে গজর শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। মন্দিরের ভিতরে থাকা ঘন্টাটা বাজানোর কথা ভাবে গজ, কিন্তু হঠাৎ বনমালী কাকা বিদ্যুৎ গতিতে গজর সামনে এসে দাঁড়ায়। তারপর গজর গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে মাটিতে আছড়ে ফেলে দেয়। তারপর ধীরে ধীরে প্রদীপের কাছে গিয়ে দাঁড়ায় আর চিৎকার করে ওঠে, 100 বছর 100 বছর ধরে এই আলো আমাকে আটকে রেখেছে, কিন্তু কিন্তু আজ আমায় কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। গভীর রাত। একটা জিপ জঙ্গলের সরু রাস্তা ধরে এগোচ্ছে। গাড়িটার হেডলাইটের আলো গাছের গায়ে গিয়ে পড়ছে। কৌশিক আর তার মামা শিকার শেষে জঙ্গল দিয়ে ফিরছে। মামা, তুমি এত চুপ কেন? এত রাতে জঙ্গলের পথ খুব ভয়ঙ্কর হয় রে কৌশিক। আমাদের আরো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ছিল। উফ মামা, আবার তোমার ভয় দেখানো শুরু? আরে ভয় দেখাচ্ছি না, তোকে সতর্ক করছি। মামা, তোমার বয়স হয়েছে বুঝলে। তোর সাথে আমি তর্কে পারবো না, তুই বরং গাড়ি চালানোই মন দে বাবু। অন্ধকার রাস্তা দিয়ে তীরের গতিতে গাড়ি চালাতে থাকে কৌশিক। কিন্তু আচমকা তাদের গাড়িটা থেমে যায়। ধুর, গাড়িটা এখনই বন্ধ হতে হলো, ভাল লাগে না ব্যাং। এই জঙ্গলের মধ্যে ঘন্টা কোথায় বাজছে? হয়তো এখানে কোনো মন্দির আছে। না, এই জঙ্গলে তো কোনো মন্দির থাকার কথা না। জিপ